দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী এবং আমি হাবিবুর রহমান অফি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প তুলে ধরব আপনাদের সামনে। পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। আসন্ন ছিংমিং উৎসবকে ঘিরে দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশের ফুলের বাজারগুলোতে ফুল কেনার ধুম পড়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় চাপ বেড়েছে কয়েক গুণ। এদিকে এই দিবসকে ঘিরে ফুলের বাজার সরগরম হয়ে ওঠায় বৃদ্ধি পেয়েছে দাম। এবারের ছিংমিং উৎসব আগামী 5 এপ্রিল পালিত হবে। চীনা সংস্কৃতি অনুযায়ী এই উৎসবে প্রিয়জনদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠরা যারা মারা গেছেন তাদের স্মরণ করা হয়। সাধারণত ছিংমিং উৎসব বা সমাধি পরিচ্ছন্নকরণ এই দিবসে হলুদ এবং সাদা চন্দ্রমল্লিকা ছাড়াও লিলি এবং গার্ডেনিয়া ফুল বেশি ব্যবহৃত হয়। করোনার বিধিনিষেধের মধ্যেও গেল সপ্তাহে দারুণ ব্যবসা করেছে চীনের সদ্য মুক্তিপ্রাপ্ত কয়েকটি সিনেমা। মাত্র এক সপ্তাহেই নতুন 8টি চীনা চলচ্চিত্র ঘরে তুলে নিয়েছে 220 কোটি টাকারও বেশি। এদিকে চীনের বিভিন্ন শহরে উদযাপন করা হয়েছে আর্থ আওয়ার। মূলত সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়। এ সময় বন্ধ রাখা হয় বিভিন্ন ভবনের লাইট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই করোনাকালেও দারুণ চাঙ্গা চীনা চলচ্চিত্র বাজার। গেল এক সপ্তাহে চীনে মুক্তি পেয়েছে মোট 8টি চলচ্চিত্র। এই 8 চীনা চলচ্চিত্র মিলে ঘরে তুলে নিয়েছে 167 মিলিয়ন ইউয়ান বা 220 কোটি টাকারও বেশি। চায়না মিডিয়া গ্রুপের তথ্য মতে গেল এক সপ্তাহে হলে গিয়ে চলচ্চিত্র উপভোগ করেছেন প্রায় 45 লাখ দর্শক। সিএমজির তথ্য মতে গেল এক সপ্তাহে চীনের কুয়াংতং, সিচুয়ান আর চেচিয়াং প্রদেশে সবচেয়ে বেশি ব্যবসা করেছে চলচ্চিত্রগুলো। আর শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে বেইজিং, চেংদু আর কুয়াংচৌ শহর। নতুন ওই 8 চীনা চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে সায়েন্টিফিক চলচ্চিত্র মুনফল। এক সপ্তাহে এই চলচ্চিত্রের আয় 61 মিলিয়ন ইউয়ান, যা গত সপ্তাহে চীনের বক্স অফিসের মোট আয়ের প্রায় 40%। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে চীনের বিভিন্ন স্থানে পালন করা হয়েছে আর্থ আওয়ার। জ্বালানির অপচয় রোধ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে এদিন বন্ধ রাখা হয় ভবনের লাইট। আর্থ আওয়ার উপলক্ষে শান্তং প্রদেশের চিনান শহরে অসংখ্য বহুতল ভবনের আলো নিভিয়ে দেওয়া হয়। পাশাপাশি চেচিয়াং প্রদেশের নিংবো শহরেও বন্ধ রাখা হয় অধিকাংশ ভবনের আলো। এদিকে চেচিয়াং প্রদেশের মোট 5,77,000 আলোকসজ্জা বন্ধ রাখা হয় এই উপলক্ষে। পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে বিশ্বব্যাপী এদিন স্থানীয় সময় রাত 8:30টায় বন্ধ রাখা হয় ভবনের আলো। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। চীনের ঐতিহ্যবাহী নানান জায়গা ঘুরে বেড়ান আমাদের বেইজিং সহকর্মীরা। সম্প্রতি বেইজিংয়ে নির্মিত হয়েছে একটি সাবওয়ে, যেটির নাম লাইন 19। এই সাবওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর বিখ্যাত সব বিষয় নিয়ে সাজানো হয়েছে সাবওয়ের এক একটি স্টেশন। চলুন দেখে আসি। হ্যালো বন্ধুরা, আমি মুক্তা। হ্যালো, আমি প্রেমা। বন্ধুরা, সম্প্রতি বেইজিংয়ে একটি নতুন সাবওয়ে খোলা হয়েছে, লাইন 19।
আমি শুনেছি লাইনটি বেইজিং এর সবচেয়ে সুন্দর সাবওয়ে লাইন। তাই নাকি? অবশ্যই। তাহলে আজকে আমাদের সঙ্গে লাইনটি দেখতে যাবে। সরকারি খাদ্য মসজিদ আছে। এছাড়া নিউজে সড়কে অনেক অনেক হালাল খাবার আছে। হ্যাঁ, বারবিকিউ আছে, হটপট আছে, মিষ্টিও আছে, অনেক সুস্বাদু খাবার। আর বাসে বড় সাইজের LED স্ক্রিন আছে। এখানে আগামী ট্রেনের আসার সময় এবং প্যাসেঞ্জার ডিস্ট্রিবিউশন সহ অনেক তথ্য পাওয়া যায়। প্রেমা, 大兴 এয়ারপোর্ট এক্সপ্রেসের গতি ঘন্টায় 160 কিলোমিটার। এইটি হলো সাবওয়ের শীর্ষ গতি। তাহলে কোনো একদিন আমরা এই লাইনে আমরা এসেছি সিনফাদি স্টেশনে। সিনফাদি এলাকায় এশিয়ার বৃহত্তম কৃষি পণ্য বাজার অবস্থিত। পাশাপাশি এটা বেইজিংয়ের ভেজিটেবল বাস্কেট বলে গণ্য করা হয়। দেখো আমার পিছনে দেয়ালে অনেক ফলের ছবি আছে। নারিকেল, আনারস,
স্ট্রবেরি আর এক্সেট একটা বড় একটি তরমুজের ভিতরে। এখন আমি সিংগং স্টেশনে দাঁড়িয়ে আছি। সিংগং আগের নাম ছিল সিংগং, গং মানে প্রাসাদ, কারণ অনেক অনেক আগে এখানে একটি প্রাসাদ ছিল, সেজন্য এই স্টেশনের ডিজাইন প্রাসাদের মতো। বন্ধুরা, আজকে আমরা নাম্বার 19 লাইনে ঘুরিয়ে বেড়াম। খুবই সুন্দর একটা লাইন, তাই না? আপনাদের মনে আছে এই লাইনে নিউজিয়ে নামক একটি স্টেশন আছে। বেইজিং এর সবচেয়ে প্রাচীন মসজিদ সেখানে অবস্থিত। অবশ্যই সুযোগ পেলে আমরা আপনাদের নিয়ে সেখানেও বেড়াবো। খেলনা সংগ্রহ করতে অনেকেই ভালোবাসেন। চীনে কালেক্টেবল খেলনার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তবে কিশোর কিশোরী বা তরুণ তরুণীদের কাছে এই খেলনার চাহিদা সবচেয়ে বেশি। আর এই খেলনার জগতে দিন দিন বাড়ছে নতুন নতুন উদ্ভাবন। প্রিয় দর্শক, এই কালেক্টেবল খেলনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। খেলনা শুনলে সাধারণত শিশুদের কথাই মনে আসে, কিন্তু কিশোর ও তরুণরা ভালোবাসে এমন খেলনা যেগুলো সংগ্রহে রাখা যায়। বিভিন্ন কার্টুন, অ্যানিমেশন ও গেমসের চরিত্র অনুসারে যেসব পুতুল তৈরি হয়, কালেক্টেবল টয়েস হিসেবে সেগুলোর রয়েছে বিশেষ জনপ্রিয়তা। চীনের তরুণ তরুণীদের মধ্যে ভীষণ জনপ্রিয় হলো কালেক্টেবল টয়েস। নতুন নতুন মডেল সংগ্রহ করতে ভালোবাসেন অনেকে, কিন্তু এগুলোর দামও চড়া। তুলনামূলক কম দামে কালেক্টেবল টয়েস সংগ্রহের একটি ভালো উপায় হলো ব্লাইন্ড বক্স। এই ধরনের বাক্সের ভিতরে কোন খেলনাটি আছে তা বাইরে থেকে বোঝা যায় না, তবে ক্রেতারা এটা কিনে অন্যরকম মজা পান, কারণ কোনো না কোনো মডেলের কালেক্টেবল খেলনা এখানে রয়েছেই। সাংহাই ভিত্তিক জনপ্রিয় খেলনা প্রস্তুতকারক কোম্পানি হবি ম্যাক্স। By around 2017 and 2018, 2017 ও 18 সালে স্থানীয় মার্কেট আরও বেশি আন্তর্জাতিক হয়ে ওঠে এবং গ্রাহকও বাড়ে। ব্ল্যাক বক্সের দ্রুতই উন্নয়ন এর কারণ। এগুলো তুলনামূলকভাবে সস্তা, ফলে আরও বেশি মানুষের হাতের নাগালে। একই সময়ে চীনের গেম বিদেশেও বিপুল জনপ্রিয়তা পেয়েছে। 2017 সালে মুক্তি পাওয়া একটি গেমের জনপ্রিয়তার ফলে দক্ষিণ কোরিয়ায় এই গেমসের খেলনা বিক্রি 200 গুণ বেড়েছে। 7 বছর ধরে হবি ম্যাক্স দারুণ ব্যবসা করছে। তাদের জনপ্রিয় খেলনা যেগুলোর দাম 900 ও 1200 ইউয়ান, সেগুলোর দাম দ্বিগুণ বা 3-4 গুণও হয়ে গেছে। শেনচেন ভিত্তিক খেলনা প্রস্তুতকারক অরেঞ্জি কালচারে কাজ করছেন প্রায় 30 জন ডিজাইনার। সম্প্রতি ইউএস ফ্যাশন ব্র্যান্ড ডিকিসের সঙ্গে যৌথ প্রকল্পে তাদের বিক্রি অনেক বেড়েছে। আমরা সাধারণত ডজন খানেক কালেক্টিবল টয়েজ বাজারে ছাড়ি, আর সেজন্য অপেক্ষা করে থাকেন কয়েক হাজার মানুষ। মাত্র কয়েক শতাংশ এটি সংগ্রহ করতে পারেন। মানুষের চাহিদা এখন আরও বেশি বৈচিত্র্যময়। আগে তারা লাভলি এবং একই ধরনের খেলনা পছন্দ করত, কিন্তু এখন বিভিন্ন স্টাইলও তারা গ্রহণ করেছে। কিছুটা কুল বা ম্যাসকুলিন ধরনের মডেলও তারা নিচ্ছে। চীনের তৈরি কালেক্টেবল টয়েসগুলো আন্তর্জাতিক চরিত্রগুলোর পাশাপাশি চীনের নিজস্ব সংস্কৃতির এবং ঐতিহ্যবাহী চরিত্রের মডেলও বাজারে ছাড়ছে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি চাইনিজ কর্নার উদ্বোধন করা হয়েছে। গেল বুধবার চীনের সংস্কৃতি ও আন্তর্জাতিক প্রভাব সম্পর্কিত বিভিন্ন গবেষণাপত্র নিয়ে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাইনিজ কর্নারের উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচার অ্যান্ড এডুকেশন অ্যাফেয়ার্সের কাউন্সিলর লিউয়েন ইউ ভার্চুয়ালে যুক্ত ছিলেন। এ সময় লিউয়েন ইউ বলেন, চাইনিজ কর্নার উদ্বোধনের মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। এ সময় তিনি আরও বলেন, চীনের সংস্কৃতি নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য এই কর্নার সহায়ক ভূমিকা পালন করবে। গৌরবোজ্জ্বল লোকশিল্পের ঐতিহ্য রক্ষার কাজ করছেন চীনের এক ঝাঁক তরুণ। তারা পিতৃপুরুষের রেখে যাওয়া শিল্প সাহিত্য আগলে রেখেছেন দারুণ যত্নে। তাদের মধ্যে এমনই একজন নিবেদিত প্রাণ
লাং চিয়াজিইউ। তিনি নিজেই গড়েছেন একটি স্টুডিও, আর তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতায় রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। ছাব্বিশ বছর বয়সী লাং চিয়াজিইউ বেজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। চীনের এই তরুণ পড়ালেখার পাশাপাশি কাজ করছেন জাতীয় অবৈষয়িক সংস্কৃতি মালকড়ি মডেলিং নিয়ে। মালকড়ি মডেলিং হলো একটি বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য যা তিনি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। এর ইতিহাস 2000 বছরের চীনের চিন রাজবংশের আমল পর্যন্ত বিস্তৃত। গেল 15 বছর বেজিং মালকড়ি মডেলিং লাংয়ের মতো চীনের প্রায় 4000-এর মতো অবৈষয়িক সংস্কৃতি জায়গা পেয়েছে ঐতিহ্য সুরক্ষা তালিকায়, যার শীর্ষে রয়েছে লোকসাহিত্য, লোকশিল্প, ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য, নাটক এবং ঐতিহ্যবাহী খেলাধুলা। লাং হলেন এই ঐতিহ্যবাহী শিল্পের তৃতীয় প্রজন্মের উত্তরাধিকারী। এরই মধ্যে নিজের স্টুডিও নির্মাণ করেছেন তিনি। ভালো ব্যাপার হলো স্টুডিওর যাবতীয় খরচের একটা বড় অংশ বহন করে চীন সরকার। জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আমি কখনো ভাবিনি যে এই মালকড়ি মডেলিং আমাকে এতটা সম্মান এনে দেবে। এই শিল্পকে নিয়ে অনেকটা পথ পাড়ি দিতে চাই। সোশ্যাল মিডিয়ায় লাংয়ের ফলোয়ারের সংখ্যা 15 লাখ ছাড়িয়ে গেছে। প্রায় সময়ই ভালো মানের কন্টেন্ট তৈরি করে ইন্টারনেটে পোস্ট করেন তিনি। এছাড়াও লাইভ স্ট্রিমিংয়ের বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেন এই তরুণ। লাং চিয়াজিইউয়ের তৈরি মালকড়ি মডেলিংয়ের প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। তার প্রত্যাশা, ঐতিহ্য রক্ষার এই সংস্কৃতি ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মে। হাবিবুর রহমান অফি, সিএমজি বাংলা। একদল সুদক্ষ প্রতিবন্ধী খেলোয়াড় সক্ষম সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগ টিকে থাকা এবং একে অপরকে সাহায্য করার গল্প চমৎকার করে তুলে ধরা হয়েছে ব্লজম সিনেমায়। 2008 সালে চীনের প্যারাঅলিম্পিক গেমসের জন্য বিশেষভাবে তৈরি করা হয় এই চলচ্চিত্রটি। বেজিং সহকর্মী লাবণ্য লীল জানাচ্ছেন বিস্তারিত। পিয়ানো বাদক ইয়েমিং, তার পিয়ানোতে মুগ্ধ আশেপাশের সবাই। প্রতিবন্ধী শিল্পী দলের নেতা ফাং সোংয়াং আসেন মিংয়ের বাসায়। মিংয়ের পিয়ানোতে মুগ্ধ হয়ে আমন্ত্রণ জানান তার দলে। মিংকে নিয়ে ফাং সোংয়াং করেন দারুণ একটি সাংস্কৃতিক পরিবেশনা। অসংখ্য দর্শকদের মুগ্ধতায় মুখরিত হয় পরিবেশ। সুন্দর এই পরিবেশনা যেন আত্মার খোরাক জাগালো মিংয়ের কাছে। বাসায় থাকতে চান না তিনি, থাকতে চান এই দলের সাথে। চলে যেতে চান শহরে।要是让我放弃了，我都不敢想自己的路要怎么走。নেতা ফাং অনেক চেষ্টা করেও মিংয়ের জন্য তেমন কোনো চাকরির ব্যবস্থা করতে পারলেন না। মূল সমস্যা ছিল সে অন্ধ, কোনো কাজই স্বাভাবিকভাবে সে করতে পারে না।
那就好，那就好。这么好的学生，谢谢谢谢谢谢。那来，那我走吧。একটি আর্ট স্কুলে শিক্ষকতার সুযোগ আসে মিংয়ের। সাক্ষাৎকারের বস নিয়োগ দেয় তাকে। 过几天来上课，你放心。 তার ঠিক কিছুদিন পর ছাওয়িং নামে একটি বধির মেয়েকে চুরি করার অপরাধে গ্রেফতার করা হয় মিংকে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে প্রথম সিনেমাটি। 他有生以来第一次登台演奏，让我们以热烈的掌声祝贺他演出成功。 আমাদের স্বাভাবিক মানুষদের সাথে প্রতিবন্ধীদের যোগাযোগের নানা জটিলতা, তাদের কর্মসংস্থানের অভাব, তাদের টিকে থাকার নানান প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে প্রথম সিনেমাটি। 这舞台可真大呀！ 2008 সালে চীনের প্যারালিম্পিক গেমসের জন্য বিশেষভাবে নির্মিত এই সিনেমাটি যেন আমাদেরকে মনে করিয়ে দিবে আমাদের সামাজিক দায়বদ্ধতার কথা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় কাটুক আনন্দ উৎসবে। চাই চেন।